ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে পশ্চিমবঙ্গে যে জায়গায় বৈদিক সংস্কৃতি নিদর্শন পাওয়া যায় তা হলো মহিষাদল। দুয়ে দিয়েছে পরবর্তী বৈদিক যুগে রোদমিন থেকে কিসের ধারণা এসেছে মন্ত্রী। 3 বৈদিক সাহিত্যের কটা ভাগ? 4টি। 4 মহাবীর জৈন ধর্ম প্রচার করেন 30 বছর। 5 বুদ্ধের শিষ্য হন বিম্বিসার। 6 মৌর্য আমলে চাষিরা তাদের ফসলের কত অংশ রাজত্ব দিত? 1/6 অংশ। 7 দ্বিতীয় রুদ্রসেনের মৃত্যুর পর বাকাটকদের শাসক হন প্রভাবতী গুপ্তা। 8 গবাদি পশু বলি দেওয়া কমতে থাকে খ্রিস্টপূর্ব 5ম শতকের পর। 9 দিল্লির কুতুব মিনারের পাশের লৌহস্তম্ভটি তৈরি হয়েছিল খ্রিস্টীয় 5ম শতকে। 10 প্রাচীন ভারতে গণিত সবথেকে বেশি বিকশিত হয়েছিল ব্রহ্মগুপ্তের দ্বারা। 11 দেবী চন্দ্রগুপ্তম নাটকটি লেখেন বিশাখ দত্ত। 12 গাথা সপ্তশতী যে ভাষায় লেখা তা হলো প্রাকৃত। 13 রাজাতিরাজ উপাধি ব্যবহার করেছিলেন রাজা মো। 14 একজন বিখ্যাত কাশ্মীরি বৌদ্ধ পণ্ডিত হলেন বুদ্ধযশ। 2 শূন্যস্থান পূরণ। আই ফাসিয়ান 2 বছর তাম্রলিপ্ততে ছিলেন। 2 দশাবতার মন্দির অবস্থিত দেওঘরে। 3 মথুরা রীতি ভাস্কর্যে লাল চুনাপাথরের বেশি ব্যবহার হতো। 4 গুপ্ত আমলের সবচেয়ে খারাপ অবস্থা ছিল চণ্ডালদের। 5 বাকাটক শাসনের রাজ্যের শাসকদের বলা হতো সেনাপতি। 6 গৌতম বুদ্ধের মৃত্যুর পরেই প্রথম বৌদ্ধ সংগীতি হয়েছিল। 7 মেয়েদেরও যে উপনয়ন হতো তারও বেশ কিছু প্রমাণ দেখা যায়। 3 আছে সত্য বা মিথ্যা বলতে বলেছে। আইতে দিয়েছে পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল নর্মদা নদীর মোহনায়, মুম্বাই। মিথ্যা। 2 কৌটিল্যের অর্থশাস্ত্রে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মিথ্যা। 3 বারাণসী আর মথুরা দামি মূর্তি তৈরির জন্য বিখ্যাত ছিল। মিথ্যা। 4 কুষাণদের মুদ্রায় সম্রাটের মাথার পিছনে একরকম জ্যোতির্বলয় দেখা যায়। সত্য। 5 গণরাজ্যগুলির মধ্যে 3টি রাজ্য স্বাধীন থেকে গিয়েছিল। সত্য। 6 ঋগ্বেদের নরপতি বা ভূপতি শব্দের ব্যবহার রয়েছে। মিথ্যা। 7 ঋগ্বেদে বাল্যবিবাহ ও সতীদাহের উল্লেখ রয়েছে। মিথ্যা। 4 আয়তে দিয়েছে স্নাতক কথাটা কিভাবে এসেছে। এইখান থেকে লিখবে যে ঋগ্বেদের যুগে সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ চলতো, অনেকে আবার জীবনভরই ছাত্র থাকতো। এমনিতে 12 বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। পড়াশোনা শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল, তার থেকেই স্নাতক কথাটা এসেছে। গুরুগৃহ ছেড়ে চলে যাবার আগে ছাত্ররা সাধ্যমতো গুরুদক্ষিণা দিত। গুরুদক্ষিণা হিসেবে গরুর দান করার কথা জানা যায়। তাহলে স্নাতক কথাটা কি থেকে এসেছে? ঋগ্বেদিক বৈদিক যুগে পড়াশোনার শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল, তার থেকেই স্নাতক কথাটা এসেছে। অথবাতে বলেছে বৈদিক সমাজে গুরু শিষ্য সম্পর্ক কেমন ছিল, লেখো। বৈদিক যুগে পড়াশোনায় গুরু ও শিষ্যের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক। গুরুকে ছাড়া কেউ পড়াশোনা করতে পারত না। ছাত্র শিক্ষা লাভ করার জন্য গুরুর কাছে আবেদন করত। গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপর শিষ্যকে গুরুর আশ্রমে গুরু সন্তানের মতোই থাকতে হতো। শিষ্য গুরুর আশ্রমে খাওয়া দাওয়া করত, সব কাজকর্ম করত আর গুরুর কাছে শিক্ষা লাভ করত। 2 দিয়েছে জাতকের গল্পে কি রয়েছে। ত্রিপিটকের মধ্যে জাতক নামে কিছু গল্প রয়েছে। মনে করা হয় গৌতম বুদ্ধ আগেও নানা সময়ে জন্মেছিলেন। সেই আগের এক একটি জন্মের কথা জাতকের এক একটা গল্পে বলা হয়েছে। প্রতিটা গল্পের মধ্যে কিছু না কিছু উপদেশ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচারের জন্য জাতকের গল্পগুলো ব্যবহার করা হতো। 500 বেশি জাতকের গল্প রয়েছে। গল্পগুলি পালি ভাষায় বলা ও লেখা হতো। মানুষের পাশাপাশি পশু পাখিরাও জাতকের গল্পে চরিত্র হিসাবে উঠে এসেছে। জাতকের গল্পগুলি থেকে সেই সময়ের সমাজ বিষয়ে অনেক কিছু জানতে পারা যায়। অথবাতে বলেছে 4টি বৌদ্ধ সঙ্গীতি কোথায় কোথায় হয়েছিল। প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল স্থান হচ্ছে রাজগৃহতে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি বৈশালী। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল পাটলিপুত্রে। আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কাশ্মীরে। 3 বলেছে কনিষ্কের শাসন কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল। কনিষ্কের আমলে কুষাণ শাসন গঙ্গা উপত্যকার বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এখনকার পাকিস্তানের প্রায় পুরো অঞ্চলটাই কুষাণ শাসনের আওতায় ছিল। মথুরা পর্যন্ত ভারতীয় উপমহাদেশে কুষাণ শাসন ছড়িয়ে পড়ে। 4 দিয়েছে প্রথম নগরায়ণ এবং দ্বিতীয় নগরায়ণে 2টি পার্থক্য লেখো। লিখবে প্রথম নগরায়ণটা আগে বলে নিচ্ছি। প্রথম নগরায়ণে 2টো পার্থক্য হচ্ছে। প্রথম নগরায়ণ হয়েছিল মূলত পশ্চিম ভারতে, বিশেষত সিন্ধু নদীর উপত্যকায়। আর প্রথম নগরায়ণ হয়েছিল খ্রিস্টপূর্ব 3000 অব্দ নাগাদ। আর দ্বিতীয় নগরায়ণ হয়েছিল মূলত উত্তর ভারতে, বিশেষত গঙ্গা নদীর উপত্যকায়। আর দ্বিতীয় নগরায়ণ হয়েছিল খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। 5 দিয়েছে বিহার এবং স্তূপের পার্থক্য লেখো।
বিহার ও স্তূপের পার্থক্য। বিহার হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের থাকা ও পড়াশোনার জন্য তৈরি হতো বিহার। আর প্রথম দিকে বিহার ছিল অনেক গুহার সমষ্টি, পরবর্তীকালে ইট দিয়ে বিহার তৈরি করা হয়। আর স্তূপ হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের ওপর অর্ধগোলাকার ঢিবির মতো স্থাপত্যকে স্তূপ বলা হয়। প্রথম দিকে স্তূপ তৈরি হতো মাটির ঢিবি করে, পরবর্তীকালে ইট দিয়ে মজবুত স্তূপ তৈরি করা হয়। অনেক ইটের স্তূপে পাথরের আস্তরণও দেওয়া হয়। অথবাতে দিয়েছে কম্বনের রামায়ণের গুরুত্ব লেখো। এইখান থেকে লিখবে কম্বনের রামায়ণের কথা। এ প্রসঙ্গে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী নাগাদ তামিল বলেছে, তামিল অঞ্চলে আর্য প্রভাব বিশেষভাবে খেয়াল করা যায়। এর ফলে তামিল ভাষাতেও সংস্কৃতের মতো দীর্ঘ কবিতা লেখার চল শুরু হয়। আর তামিল কবিরা রামায়ণও নানান অনুবাদ করেছিলেন। কম্বনের রামায়ণের কথা এ প্রসঙ্গে বলা যায়, তবে কম্বন তার রামায়ণে অনেক নতুন গল্প যোগ করেছিলেন। সেখানে রামের থেকে রাবণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 6 দিয়েছে আরামীয় আর খরষ্টি লিপির মধ্যে কি মিল রয়েছে। লিখবে আরামীয় লিপি থেকে খরষ্টি লিপির সৃষ্টি হয়েছে, আর দুটো লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। তাহলে আরামীয় লিপি থেকে সৃষ্টি হয়েছে খরষ্টি লিপি, আর দুটো লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। এবারে 5-এর দাগে আসি। 5-এর আয়তে দিয়েছে মগধ শক্তিশালী মহাজনপদে পরিণত হওয়ার কারণগুলি লেখো। এইখান থেকে লিখবে মগধ রাজ্য নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, ফলে বাইরের আক্রমণ থেকে মগধ সহজেই বেঁচে যেতে পারত। গঙ্গা নদীর পলিমাটি ওই অঞ্চলে কৃষিজমিকে উর্বর করে তুলেছিল। মগধ অঞ্চলের ঘন বনগুলিতে অনেক হাতি পাওয়া যেত। সেই হাতিগুলি মগধের রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতেন। পাশাপাশি সেখানে অনেকগুলি লোহা আর তামার খনি ছিল, ফলে মগধের রাজারা সহজে লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারতেন। জল ও স্থলপথে মগধের বাণিজ্য চলত। এইসব সুবিধার ফলে মগধ শেষ পর্যন্ত সবথেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। অথবাতে বলেছে চতুরাশ্রম কি। লিখবে পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম। শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপনকে বলা হতো গার্হস্থ্যাশ্রম। বানপ্রস্থাশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে। সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। এই 4টি পর্যায়কে একসঙ্গে বলা হতো চতুরাশ্রম। শূদ্রদের এই জীবনযাপনের অধিকার ছিল না। 3-এ দিয়েছি বিষয় এবং পট্ট কি। এইখান থেকে লিখবে যে প্রদেশের থেকে লিখবে গুপ্ত এবং বাকাটক শাসনে প্রদেশের থেকে ছোট ছোট জেলা অঞ্চলগুলোকে গুপ্ত শাসনে বিষয় নামে পরিচিত হতো, আর বাকাটক শাসনে বিষয় শব্দের বদলে জেলা অঞ্চলগুলিকে বলা হতো পট্ট এবং আহার, পট্ট বা আহার। অথবাতে বলেছে সকারি সম্বন্ধে যা জানো লেখো। এখান থেকে লিখবে সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 376 খ্রিস্টাব্দ নাগাদ শাসক হন। গুজরাট অঞ্চল থেকে শকক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই তাকে বলা হয় সকারি। তার আমলেই প্রথম রূপোর মুদ্রা চালু হয়েছিল, সম্ভবত শকদের হারিয়ে দেওয়ার প্রতীক হিসাবে 410 থেকে 411 খ্রিস্টাব্দ নাগাদ ওই রূপোর মুদ্রা চালু করা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেও গুপ্ত সাম্রাজ্যের আয়তন বেড়েছিল। 3 নম্বর প্রশ্ন বলেছে গুপ্ত আমলের মুদ্রা সম্বন্ধে কি জানো। এইখান থেকে লিখবে গুপ্ত আমলে অনেক সোনার ও রূপোর মুদ্রা পাওয়া গেছে। গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলা হতো। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে রূপোর মুদ্রা প্রথম চালু করা হয়, তার নাম হয় রূপক। সোনার আর রূপোর মুদ্রা ব্যবসা বাণিজ্যের কাজে বেশি ব্যবহার করা হতো। রোজকার কাজকর্মে ব্যবহারের জন্য তামার মুদ্রাও চালু করেন গুপ্ত শাসকরা। তবে গুপ্তদের সময় দক্ষিণের বাকাটক শাসকরা কোনো মুদ্রা চালু করেননি, ফলে ভারতীয় উপমহাদেশের সব জায়গার মুদ্রার লেনদেন সমান ছিল না। তাছাড়া সমাজে কৃষিকাজ বাড়ায় ব্যবসা বাণিজ্যের হার কমেছিল। এইসবের ফলে নগরগুলিও আগের থেকে দুর্বল হয়ে পড়ে। অথবাতে বলেছে মৌর্য আমলের পোশাক সম্পর্কে আলোচনা করো। এখান থেকে লিখবে মৌর্য আমলে সাধারণ পুরুষেরা অনেকটা আজকে ধুতি চাদরের মতো পোশাক পরতেন। মহিলারা পোশাকের ওপর চাদর বা ওড়না ব্যবহার করতেন। ধনী ও রাজপরিবারের নারী পুরুষ দামি পোশাক পরতেন। সুতির কাপড়ের চাহিদা সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ছিল। পশম ও রেশমের কাপড়ের ব্যবহার ছিল বলেও জানা যায়। পুরুষেরা অনেকেই মাথায় পাগড়ি পরতেন। দামি পাথর ও সোনার গয়না তৈরি করতেন ধনীরা। 4-এ দিয়েছে ব্যাকরণ কিভাবে তৈরি হলো আর সংস্কৃত ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে। এইখান থেকে লিখবে যে ভাষার ব্যবহার হয় কথা বলতে গিয়ে, আবার লিখতে গিয়েও ভাষা লাগে। তবে মুখের ভাষা লেখার ভাষায় অনেক তফাৎ থাকে। মুখের ভাষায় থাকে আঞ্চলিক টান, কিন্তু লিখতে গিয়ে সেসব ব্যবহার করা হয় না।
তখন সবাই যাতে পড়ে বুঝতে পারে তেমন ভাষাতেই লেখা হয়। প্রাচীন ভারতীয় মুখের ভাষা, লেখার ভাষা আলাদা ছিল। ঋগ্বেদের ভাষা ছন্দস বা ছান্দস ছিল বলে মনে হয়। তাহলে ঋগ্বেদের ভাষা ছিল ছন্দস বা ছান্দস, সেই ভাষাতেই সবাই কথা বলতো। কিন্তু ধীরে ধীরে ভাষা নানা অঞ্চলের টান মিশে যেতে শুরু করে, তাতে নানা অঞ্চলের ভাষা তৈরি হতে থাকে। তাই ভাষা এবং তার ব্যবহারকে নিয়মে বাঁধা দরকার। সেই নিয়ম থেকেই তৈরি হয় ব্যাকরণ। পাণিনি নামের এক পণ্ডিত তেমন একটি ব্যাকরণ লেখেন, তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। সেখানে পাণিনি ভাষার নানা নিয়ম তৈরি করলেন, তার ফলে ভাষার সংস্কার হলো। সংস্কার হয়ে যে ভাষা তৈরি হলো তার নাম হচ্ছে সংস্কৃত। তাহলে সংস্কৃত ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে এইখানে লিখবে যে পাণিনি তার অষ্টাধ্যায়ী, তার ব্যাকরণ, তার মানে লেখা ব্যাকরণ বই অষ্টাধ্যায়ীতে ভাষার নানা নিয়ম তৈরি করেছিলেন, তার ফলে ভাষার সংস্কার হলো। আর সংস্কার হয়ে যে ভাষাটা তৈরি হলো তার নাম হলো সংস্কৃত। এইভাবে সংস্কৃত শুরু হয়েছিল বা উৎপত্তি হয়েছিল। 5 দিয়েছে রেশম পথ বলতে কি বোঝো? প্রাচীনকালের কয়েকটি বিখ্যাত বন্দরের নাম লেখো। লিখবে রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমধ্যসাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছাতো। চীন থেকে রোম সাম্রাজ্যের স্থলপথে রেশম ব্যবসায় এই পথকে রেশম পথ বলা হয়, তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তীকালে খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়। ওর সাথে আছে প্রাচীনকালের কয়েকটি বিখ্যাত বন্দর। এই যে প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো কী কী? ভৃগুকচ্ছ, কল্যাণ, এটা হচ্ছে পশ্চিম উপকূল, আর পূর্ব উপকূলের হচ্ছে কাবেরীপট্টিনম, তাম্রলিপ্ত। 6 আয়তে আসি। চরক সংহিতায় আদর্শ হাসপাতাল কেমন হবে তা বলা হয়েছে। তোমার মতে আদর্শ হাসপাতাল কেমন হওয়া উচিত? আর প্রাচীন ভারতে চিকিৎসা বিষয়ক রচনা সম্পর্কে কি জানা যায়? আচ্ছা, এটা রায়মার্টিনের 161 পাতায় আছে, এটা বলে দিচ্ছি। ছায়ার কোন পেজে আছে লেখা আছে। তো ভালো কীরকম হাসপাতাল হওয়া উচিত? রোগীরা সহজে আসতে পারে এমন জায়গায়, ভালো পরিবেশে ভালো হাসপাতাল থাকবে। হাসপাতালে দরদি আর অভিজ্ঞ অনেক ডাক্তার, নার্স ও কর্মীরা থাকবে। রোগ নির্ণয়ের জন্য দরকারি পরীক্ষার সুবিধা আর ওষুধ হাসপাতালে পাওয়া যাবে। আর ওর সাথে যেটা আছে যে তোমার প্রাচীন ভারতে চিকিৎসা বিষয়ক রচনা সম্পর্কে কি জানা যায়? এইখান থেকে লিখবে যে চিকিৎসার নানা দিক নিয়েও গ্রন্থ রচনা শুরু হয়েছিল। ব্রাহ্মণ আর বৌদ্ধদের লেখায় নানা রকম ওষুধ আর অস্ত্রোপচারের কথা পাওয়া যায়। চরক সংহিতা আর সুশ্রুত সংহিতা চিকিৎসা নিয়ে লেখা দুটি বিখ্যাত বই। সেই সময় সমাজে চিকিৎসার গুরুত্ব এতটাই ছিল যে চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো। এই পর্যন্ত লেখার পরে 117 পাতায় চলে আসবে। এখানে লিখবে চিকিৎসা বিষয়ে বই লেখা গুপ্ত যুগে চালু ছিল। বাগভর ছিলেন এই সময় বিখ্যাত লেখক। পশু চিকিৎসা নিয়েও কয়েকটি বই লেখা হয়েছিল। এই দুটো লাইন লিখে দেবে ওর সাথে। 3 দিয়েছে গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। লিখবে গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের অনেক উন্নতি হয়েছিল, যদিও গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান অনেকটাই জ্যোতিষ চর্চার কাজে ব্যবহার করা হতো। আর্যভট্টীয় বইতে গণিত, সময় ও গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন আর্যভট্ট। সেই বইতে সংখ্যা হিসাবে শূন্যের ব্যবহার করেন তিনি। সেই চর্চা থেকেই দশমিকের ধারণা শুরু হয়েছিল। আর্যভট্ট বলেছিলেন পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের ওপর পৃথিবী ঘুরছে। তার মতে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ার ফলে চন্দ্রগ্রহণ হয়। আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহমিহির। সূর্য সিদ্ধান্ত পঞ্চসিদ্ধান্তিকা বইতে বরাহমিহির পুরনো ধারণার অনেক বদল করেছিলেন। বৃষ্টিপাতের পরিমাণ ও তার আগাম লক্ষণ কী কী তা নিয়ে তিনি আলোচনা করেছেন। আবার ভূমিকম্পের আগে বিভিন্ন প্রাকৃতিক লক্ষণ বিষয়ক আলোচনাও বরাহমিহিরের লেখায় পাওয়া যায়। বরাহমিহিরের পরবর্তী সময়ে ব্রহ্মগুপ্ত ছিলেন বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তার হাতেই প্রাচীন ভারতের গণিত সব থেকে বেশি বিকশিত হয়েছিল। ব্রহ্ম সিদ্ধান্ত তার একটি বিখ্যাত বই। 3 দিয়েছে ষোড়শ মহাজনপদের আমলে কৃষি এবং বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। লিখবে মহাজনপদগুলির আমলে ভারতীয় উপমহাদেশের অর্থনীতি এবং সমাজ বদলে গিয়েছিল। জনপদ বলতে কৃষিভিত্তিক গ্রামীণ অঞ্চলকেও বোঝায়। ফলে জনপদ আর মহাজনপদে কৃষিজীবী জনবসতি ছিল। মহাজনপদগুলিতে রাজকর্মচারী ও যোদ্ধাদের ভরণ পোষণের প্রয়োজনীয় সম্পদ কৃষি থেকেই আসত। বেশিরভাগ মহাজনপদ গঙ্গা উপত্যকায় ছিল। ওই অঞ্চলের নদীগুলিতে বছরের বেশিরভাগ সময় জল থাকত। তার সঙ্গে ছিল যথেষ্ট পরিমাণ বৃষ্টি। এর ফলে ওই অঞ্চলের উর্বর মাটি চাষের পক্ষে ভালো ছিল। কৃষিকাজ ছিল সেই সময় প্রধান জীবিকা।
সে যুগের বিভিন্ন লেখায় চাষের কাজের খুঁটিনাটি বিবরণ পাওয়া যায়। উর্বরতা অনুযায়ী জমির নানা রকম ভাগ করা হতো, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল ফলানো হতো, ঋতু অনুযায়ী ফসলগুলোর আলাদা আলাদা নামও ছিল। কৃষিতে ধানই ছিল প্রধান ফসল, ধানের মধ্যে সেরা ছিল শালি ধান। মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। কৃষিজ ফসলের মধ্যে গম, যব, আখের ফলনও হতো। আগের মতো জমির ওপর সমান অধিকার আর ছিল না। কিছু সংখ্যক মানুষের হাতে অনেক জমির অধিকার ছিল। এর পাশাপাশি ছিল জমিহীন কৃষক। কৃষির পাশাপাশি পশুপালনও হতো। কৃষির জন্য গবাদি পশুর প্রয়োজন ছিল, সেই জন্য খ্রিস্টপূর্ব 5ম শতকের পর থেকে গবাদি পশু বলি দেওয়া কমতে থাকে। এটা কৃষি হয়ে গেল। এরপরে লিখবে বাণিজ্য। এইখান থেকে হচ্ছে এতটা লিখবে বাণিজ্য, যে কৃষি ও পশুপালনের পাশাপাশি বাণিজ্য ছিল গুরুত্বপূর্ণ জীবিকা। এই সময় বাণিজ্যের উন্নতি হয়। মুদ্রা ব্যবস্থার বিকাশ তার সবচেয়ে বড় প্রমাণ। ধনী বণিকদের পাশাপাশি ছোট দোকানদার ও ব্যবসায়ী ছিল। অনেক গরু গাড়ি বোঝাই করে দূর দূরান্তে বাণিজ্যে যেতেন কিছু বণিক। গরু এবং ঘোড়ার বাণিজ্য চলত। উত্তর ভারতের স্থলপথে আর নদীপথে বাণিজ্য করা সহজ ছিল, সেই তুলনায় সমুদ্রপথে বাণিজ্য হতো কম। ব্যবসা করতে গেলে ধার দেয়া নেওয়া ছিল জরুরি। জৈন আর বৌদ্ধ ধর্মে তার জন্য ছাড় দেওয়াও হয়েছিল, তবে ধার নিয়ে তা শোধ দেওয়া উচিত বলে মনে করা হতো। বিনিময়ের মাধ্যম হিসাবে এই সময় ধাতুর মুদ্রার ব্যবহার দেখা যায়। কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। গোল এবং চৌকো আকৃতির অনেক রূপোর মুদ্রাও পাওয়া গিয়েছে। মুদ্রা ব্যবস্থার বিকাশ থেকে বোঝা যায় ব্যবসা বাণিজ্য এই সময় বেড়েছিল, তবে বিন্ধ্য পর্বতের দক্ষিণে এই সময়ের মুদ্রার খোঁজ পাওয়া যায়নি। 4 দিয়েছে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এইখান থেকে লিখবে যে হর্ষবর্ধনের রাজ্যে শাসন ব্যবস্থার প্রধান ব্যক্তি ছিলেন হর্ষবর্ধন নিজে। তাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ। এছাড়াও অমাত্যদের হাতে রাজকাজের দায়িত্ব থাকতো। টানা যুদ্ধ করে চলার কারণে হর্ষের সেনাবাহিনী ছিল বিরাট। এই সমস্ত শাসন কাজের জন্য দরকারি সম্পদ আসত কর থেকে। জমিতে উৎপাদিত ফসলের 1/6 কর নেওয়া হতো। তাছাড়া বণিকদের থেকে কর আদায় করা হতো। ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমি দান করা হতো। প্রাদেশিক শাসনের ক্ষেত্রে গুপ্ত শাসনের কাঠামোই হর্ষের আমলেও দেখা যায়। সম্ভবত শাসনের কাজ চালানোর জন্য মন্ত্রীদের নিয়ে গড়ে ওঠা একটি পরিষদ তাকে সাহায্য করত। দূরের প্রদেশগুলি শাসন করতেন সামন্ত রাজা বা রাজার কোনো প্রতিনিধি। প্রতিটি প্রদেশ বা ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। শাসন ব্যবস্থার সবচাইতে নিচে ছিল গ্রামগুলি। অথবা দিয়েছে বাকাটক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, বাকাটক প্রশাসন কিন্তু খুব একটা বেশ কিছু বলার নেই, তো এটা একটু এখান থেকে শুরু করবে যে উত্তর ভারতে গুপ্ত শাসনের সময় দাক্ষিণাত্যে বাকাটক শাসন শুরু হয়েছিল। আনুমানিক 225 খ্রিস্টাব্দ নাগাদ বাকাটক শক্তি দাক্ষিণাত্যে বড় হয়ে দেখা দেয়। সাতবাহন শাসন ততদিনে লোপ পেয়ে গিয়েছিল। খ্রিস্টীয় 4র্থ আর 5ম শতকে দাক্ষিণাত্য আর মধ্য ভারতের বড় এলাকা জুড়ে বাকাটক শাসন ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাবতী গুপ্তার বিয়ে হয়েছিল বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে। তার ফলে দাক্ষিণাত্যে গুপ্ত শাসনের প্রভাব তৈরি হয়েছিল। দ্বিতীয় রুদ্রসেন মারা যাওয়ার পর প্রভাবতী গুপ্তাই বাকাটক শাসন চালিয়েছিলেন। এরপরে এখানে চলে আসবে, এখানে বেশিরভাগটাই গুপ্ত শাসন সম্পর্কে বলা। তো লিখবে যে বাকাটক শাসনে বিভিন্ন পদ ও মর্যাদার রাজকর্মচারী ছিলেন। সম্রাটকে শাসন কাজে সাহায্য করতেন এই সমস্ত রাজকর্মচারীরা। তারপরে এখানে আসবে যে বাকাটক শাসনে বিষয় শব্দের বদলে জেলা অঞ্চলগুলিকে বাকাটক শাসনে জেলা অঞ্চলগুলিকে বলা হতো পট্ট বা আহার। বাকাটক শাসনের সমস্ত শাসন ব্যবস্থাটা বেশ কয়েকটি স্তরে ভাগ করা ছিল। জেলা এবং গ্রাম স্তরের শাসন ব্যবস্থার ক্ষেত্রে নানা জনপ্রতিনিধির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এর থেকে আর বেশি বলার কিছু নেই।